ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, কংসাবতী নদীর অপর নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কাঁসাই নদী। এই কাঁসাই নদী কংসাবতী নদীর কিন্তু অপর নাম। তো এক্সামে এখান থেকে একটি প্রশ্ন আসে যে কাঁসাই ও কেলাঘাই এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? তো এই মনে রাখবে, এই দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি। এক্সামে কিন্তু আছে প্রশ্নটি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা নগরী পত্তন। তো দেখো কোন তারিখে কলকাতা নগরীর পত্তন হয়েছিল? তো পিএসসির এক্সামে কিন্তু তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা সালের সাথে সাথে তারিখগুলো কিন্তু জানতে চাওয়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1690 খ্রিস্টাব্দের 24 আগস্ট। তো 1690-এ এই যে কলকাতা নগরীর পত্তন ঘটেছিল, কে করেছিলেন এটি কিন্তু এক্সামে আসে। তো অবশ্যই মনে রাখবে জব চার্নক। জব চার্নক ইনি কিন্তু এই কলকাতা নগরীর পত্তন ঘটিয়েছিলেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিকভাবে যে বাধ্যতামূলক করা হয়েছে, তো সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো কততম সংবিধান সংশোধন করা হয়েছিল? তো পঞ্চায়েত ব্যবস্থা যেটি বাধ্যতামূলক করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এই পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসেছে। তো মনে রাখবে রাজস্থান। রাজস্থান এখানে কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ভারতের প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো মিউনিসিপ্যালিটি, তো দেখো পৌরসভা যে কর্পোরেশন রয়েছে, তো এটি প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর অপশন ডি, মাদ্রাজ। তো মাদ্রাজ কিন্তু সর্বপ্রথম মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এটি কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ ইন্স্যুরেন্স যে করা হয়, এই ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, তো এখানে 2024-25-এর মধ্যে ত্রৈমাসিক জীবন স্বাস্থ্য বিমা এবং সম্পত্তির বিরুদ্ধে ঝুঁকির উপর চালু করতে প্রথম যে সাশ্রয়ী বিপন্ন এটি প্রথম সাশ্রয়ী বিনা পণ্যের নাম কি? তো সঠিক উত্তর অপশন ডি, বিমা বিস্তার। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো পশ্চিমবঙ্গে যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, সঠিক উত্তর অপশন সি, 1968। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি জরুরি যে অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, এই বিষয়গুলি থেকে এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। তো অবশ্যই এগুলি কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্ট এর সঙ্গে প্রকৃত সংজ্ঞা? অর্থাৎ আমরা কিন্তু ত্রিশঙ্কু পার্লামেন্ট শুনেছি, তো এই ত্রিশঙ্কু পার্লামেন্ট জিনিসটা কি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে বোঝায় যে পার্লামেন্টের কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই, অর্থাৎ প্রত্যেক রাজনৈতিক দলে কিন্তু আলাদা আলাদাভাবে সদস্যের সংখ্যা রয়েছে, কেউ কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের অধিকার পায় না, ঠিক এরকমভাবে কিন্তু গঠিত হয় ত্রিশঙ্কু পার্লামেন্ট। নেক্সট দেখো, আবাসিক ও প্রাতিষ্ঠানিক খাতে ডিগ্রি সংযুক্ত রুফটপ সোলার যে ফটোভোল্টাইক প্রকল্পের অর্থায়নের জন্য কোন ব্যাংক সম্প্রতি ব্যাংকের সাথে 165 মিলিয়ন মার্কিন ডলারের ক্রেডিট লাইন স্বাক্ষর করেছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো ফটোভোল্টিক এই যে প্রকল্প রয়েছে এর অর্থায়নের জন্য 165 মিলিয়ন মার্কিন ডলার, তো কে প্রদান করেছে? সঠিক উত্তর অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। তো মনে রাখবে আমাদের যে টোটাল 12টি তফসিল রয়েছে বর্তমানে, এটি কিন্তু এক্সাম আসে। তো 12টি তফসিলের মধ্যে 12 নম্বর অর্থাৎ সর্বশেষ যে তফসিল রয়েছে, তো এখানে কিন্তু এই পঞ্চায়েত এর পরবর্তী যে সংস্থা অর্থাৎ পৌরসভা, তো এর কিন্তু স্থান রয়েছে। তো মনে রাখবে যে পৌরসভা হচ্ছে 12তম তফসিল, এবং পঞ্চায়েতের কথা যদি উল্লেখ হয় তো সেক্ষেত্রে আমরা 11 নম্বর তফসিল উল্লেখ করব। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? তো প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লক্ষ্মী সাইগাল। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, প্রতিভা প্যাটেল তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, 1951 সালে সংবিধানের প্রথম সংশোধন কিসের সঙ্গে সম্পর্কিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু অবশ্যই আসে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নির্দিষ্ট কিছু রাজ্যের যে কৃষি কাজ সংস্কার। তো নির্দিষ্ট কিছু রাজ্যের কৃষিকাজ সংস্কারের জন্য 1951 সালে কিন্তু সংবিধানের প্রথম সংশোধন হয়েছিল। নেক্সট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, হিতবাদ। তো হিতবাদ কিন্তু এটি গুরুত্বপূর্ণ মতবাদ, এবং এই মতবাদের জনকে সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে।
তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জেরেমি বেন্থাম কিন্তু সঠিক উত্তর। তো জেরেমি বেন্থাম ইনি হিতবাদ তত্ত্বটির প্রধান জনক বা প্রবক্তা। তো হিতবাদ কি, এই জিনিস মনে রাখবে যে হিতবাদ হচ্ছে একটি মতবাদ যার মাধ্যমে বেন্থাম বলেছিলেন যে সর্বাধিক মানুষের যে সর্বাধিক কল্যাণ সাধন, তো এই তত্ত্বটাই বলা হচ্ছে হিতবাদ, অর্থাৎ মানুষের বা জনসাধারণের কল্যাণার্থে এই হিতবাদ তত্ত্বটির প্রচলন ঘটেছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে চন্দ্রশেখর রাজনকে নিয়োগের অনুমোদন প্রদান করল? সঠিক উত্তর অপশন এ, কোটাক মহিন্দ্রা ব্যাংক। এই কোটাক মহিন্দ্রা ব্যাংকে কিন্তু যে চেয়ারম্যান হিসাবে চন্দ্রশেখর রাজনকে নিয়োগের জন্য অনুমোদন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বিল লগ্নীকরণ নীতি এইভাবে কাজ করে। তো নিচের কীভাবে কাজ করে সেটা কিন্তু ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। তো সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে। দেখো, বিলগ্নীকরণ করতে তোমরা একটা কথা মনে রাখবে যে বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি, তো এগুলির মূলধন কিন্তু খোলা বাজার বিক্রয় করা হয়। তো অপশন বিতে দেখো সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলি রয়েছে তার যে ইকুইটি মূলধনের খোলা বাজার বিক্রয়। তো বিলগ্নীকরণ এক কথা মনে করছি খোলা বাজার অর্থনীতি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে এই প্রশ্নটি আসে। তো দেখো, কোন গুপ্ত সম্রাট লিচ্ছবি বংশের রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন? তো এখানে একটি জিনিস মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে যে লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? তো লিচ্ছবি দৌহিত্র বলা হয় কিন্তু সমুদ্রগুপ্তকে। এক্সামে কিন্তু আসে। তো কেন বলা হয়? তো দেখো, সমুদ্রগুপ্তের যে পিতা প্রথম চন্দ্রগুপ্ত, তো তিনি কিন্তু এই লিচ্ছবি বংশের রাজকন্যা কুমার দেবীকে বিয়ে করেন। তো এই জন্য কিন্তু তাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত। এবং এই প্রথম চন্দ্রগুপ্তেরই হচ্ছে পুত্র সমুদ্রগুপ্ত। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট, চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। বিগত বছরগুলিতে কিন্তু এখান থেকে প্রশ্ন এক্সামে আসে। আমরা মূলত তিনটে প্রধান আক্রমণকারীকে কিন্তু আমরা জানি। তো প্রথম হচ্ছে চেঙ্গিস খান, যেটা আজকের প্রশ্নে রয়েছে। দেখো এক্সামে কিন্তু ভীষণ পরিমাণ আসে। তো চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছেন কত সালে? তো অবশ্যই মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন ডি, 1221। তো 1221 সালে কিন্তু এই চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিলেন। নেক্সট দ্বিতীয় নম্বরে আমরা এর উল্লেখযোগ্য আক্রমণকারী তৈমুরলং। তো তৈমুরলং কত সালে ভারত আক্রমণ করেছিল? এক্সাম কিন্তু ভীষণ পরিমাণে আসে, মনে রাখবে 1398। এই 1398 কিন্তু তৈমুরলং ভারত আক্রমণ করে। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই বলছি এই বিষয়গুলি কিন্তু একটু মাথায় রেখো, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু 100% এক্সামে তোমরা কমন পাবে। বিশেষত তিনজন আক্রমণকারী আমরা ইতিহাসে দেখেছি। তো দেখো, এক চেঙ্গিস খান 1221, দ্বিতীয় 1398 তৈমুরলং, এবং তৃতীয় নম্বর যিনি আছেন নাদির শাহ। তো নাদির শাহ কবে ভারত আক্রমণ করেছিলেন? তো মনে রাখবে 1739। ব্যাস, এই তিনটে সাল কিন্তু তোমরা মনে রেখো। ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে রিপিট করে, এই তিনটের মধ্যেই কিন্তু আসে। যদি আক্রমণকারী থেকে প্রশ্ন আসে এই তিনটের মধ্যেই থেকে কিন্তু আসবে। নেক্সট, চেঙ্গিস খান ভারত আক্রমণ। নেক্সট দেখো, নাসিক প্রশস্তি কে রচনা করেন? তো বিগত বছর কিন্তু প্রশ্নটি এসছে, অবশ্যই স্টার মার্ক দেবে। তো নাসিক প্রশস্তি রচনা করেছিলেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গৌতমীপুত্র সাতকর্ণী। তো গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু এই নাসিক প্রশস্তি রচনা করেছিলেন। নেক্সট দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো গভর্নর জেনারেল থেকে কিন্তু 100% তোমরা প্রশ্ন কিন্তু দেখতে পাবে বিগত বছরগুলিতে। বিভিন্ন যে গভর্নর জেনারেল এবং ভাইসরয় এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো গভর্নর জেনারেল মূলত তিনটে বিষয় আমরা দেখতে পাই। তো প্রথমে যখন ছিল ফোর্ট উইলিয়ামের যে গভর্নর, এবং তারপর হলো কি বাংলার গভর্নর জেনারেল, এবং বাংলা থেকে ভারতের গভর্নর জেনারেল, এবং সেখান থেকে ভাইসরয়, এবং সর্বশেষ স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। তো এই বিষয়গুলি তোমরা কিন্তু মনে রাখবে। তো দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর মনে রাখবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবার প্রশ্ন আসে, দেখো ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল, মনে রাখবে বাংলার, এবং সেই সাথে লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং ছিল হচ্ছে ভারতের প্রথম ভাইসরয় এবং ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। আবারও বলছি, প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং ছিলেন এবং সর্বশেষ গভর্নর জেনারেল ভারতের। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে, এক ভারতের প্রথম গভর্নর জেনারেল অথবা লর্ড ক্যানিং ভারতের প্রথম যে ভাইসরয় ছিল সেটি, এবং ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। আশা করি কিন্তু বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট, গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ কত সালে করেন? ভীষণ গুরুত্বপূর্ণ চম্পারণ সত্যাগ্রহ। তো এটি কিন্তু গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল। আবার বলছি, চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজির প্রথম কিন্তু সত্যাগ্রহ আন্দোলন ছিল। তো দেখো, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, সঠিক উত্তর অপশন সি, 1917। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো,
দেখো এই সমস্ত প্রশ্নগুলি যতটা সহজ ঠিক ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এক্সামে কিন্তু মূলত এই সহজ প্রশ্নগুলি সব থেকে বেশি দেখা যায়। তো চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল? সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সরি অপশন এ হবে সঠিক উত্তর 1793। তো 1793 সালে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল এবং কে চালু করেছিলেন? তো মনে রাখবে কর্নওয়ালিস। তো এই কর্নওয়ালিস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক্সামে আসে। তো প্রথম প্রশ্ন খেলা হচ্ছে এটি যে চিরস্থায়ী বন্দোবস্ত 1793 লর্ড কর্নওয়ালিস চালু করে। এছাড়া ভারতের যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থার জন্য কাকে বলা হয়? তো অবশ্যই মনে রাখবে লর্ড কর্নওয়ালিস। এবং অপর একটি প্রশ্ন সূর্যাস্ত আইন কে চালু করেছিলেন? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কর্নওয়ালিস। এই তিনটি প্রশ্ন কিন্তু কর্নওয়ালিস থেকে আসে, অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট দেখো এর গুরুত্বপূর্ণ টপিক, বিশেষত ভারতের যে সমস্ত রাজধানী রয়েছে, তো পূর্ব ভারতের যে সমস্ত রাজ্য, আবার বলছি ভারতের যে পূর্ব দিকে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, তো আমরা জানি যে ভারতের ঠিক এই জায়গাটায় যে সমস্ত রাজ্যগুলি রয়েছে মিজোরাম, তারপর ত্রিপুরা এবং সেই সাথে মণিপুর, এই রাজ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তো বিগত বছরগুলিতে তোমরা এক্সামগুলোতে দেখতে পাবে যে এইগুলো থেকে কিন্তু রাজধানীর নাম জিজ্ঞেস করা হয়েছে। এছাড়া লেডি কনস্টেবল যেটা 21শে জানুয়ারি হয়ে গেছে, সেখানে দেখবে যে মিজোরামের রাজধানী সেটিও কিন্তু এসছে। তো পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলি রয়েছে অবশ্যই রাজধানীগুলো দেখে যাবে, এক্সামে কিন্তু মাস্ট তোমরা এখান থেকে প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো ত্রিপুরার রাজধানীর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আগরতলা। তো শিলং কার রাজধানী? তো শিলং হচ্ছে মেঘালয়ের রাজধানী, মনে রাখবে। ইম্ফল, মণিপুর এবং মিজোরামের হচ্ছে আইজল। তো আশা করি এই সমস্ত বিষয়গুলি তোমরা একটু নখদর্পণে রাখবে, একবার দেখলেই কিন্তু তোমাদের মনে রেখে যাবে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে? তো দেখো সঠিক উত্তর অপশন এ 370। তো বর্তমানে কিন্তু এই 370 ধারাটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এবং 370 ধারা বাতিল করে কিন্তু ভারতের জম্মু কাশ্মীর এই রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু পরিণত করা হয়েছে। তো কেন্দ্রশাসিত অঞ্চল, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসে, কেন্দ্রশাসিত অঞ্চলে যে প্রধান থাকে, তো প্রধান যিনি থাকেন তাকে আমরা কি বলি? তো আমরা জানি রাজ্যের যে প্রধান রয়েছে অর্থাৎ প্রধান শাসক কে? মুখ্যমন্ত্রী। এবং নিয়ন্ত্রণান্ত্রিক যে শাসক সেটা হচ্ছে রাজ্যপাল। তো এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে দায়িত্বভার কার ওপর ন্যস্ত হয়? তো অবশ্যই মনে রাখবে লেফটেন্যান্ট গভর্নর। তো অবশ্যই মনে রাখবে লেফটেন্যান্ট গভর্নর, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। লেফটেন্যান্ট গভর্নর কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেপার আবিষ্কার করেছিলেন কোন দেশ? তো পেপার অর্থাৎ কাগজ, এই কাগজ আবিষ্কার করেছিলেন কোন দেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চীন। চীন কিন্তু সর্বপ্রথম কাগজের আবিষ্কার করেছিল। নেক্সট দেখো বাংলাদেশের স্বাধীনতার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর অপশন বি ইন্দিরা গান্ধী। তো 1971 যে বাংলাদেশের যে স্বাধীনতা যে আন্দোলন, তো সেই সময় কিন্তু ইন্দিরা গান্ধী প্রচুর কিন্তু সহায়তা করেছিল এবং পাকিস্তানের পদক্ষেপ থেকে কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কিন্তু সাহায্য সেটি কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু করেছিলেন। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। দেখো সংবিধান গৃহীত কার্যকারী কবে হয়? তো এই প্রশ্ন দুটি কিন্তু একজন ভীষণ পরিমাণে আসে। তো ভারতের সংবিধান চালু হয়েছিল কবে? সঠিক উত্তর অপশন বি। তো এটি 1950 হবে, 1950-এর 26শে জানুয়ারি। তো 1950-এর 26শে জানুয়ারি কিন্তু এই ভারতের সংবিধান চালু হয়। নেক্সট দেখো অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কত বছর অন্তর? তো প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। বিভিন্ন যে গেমসগুলো রয়েছে তো এটি কত বছর অন্তর হয়? তো বেশিরভাগ মনে রাখবে যে 4 বছর অন্তর কিন্তু হয়ে থাকে। তো অলিম্পিক গেমস কিন্তু 4 বছর অন্তর সংগঠিত হয়। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, উপরাষ্ট্রপতি। তো উপরাষ্ট্রপতি টপিকটা যখন আমরা আলোচনা করেছি, তো এই রাজ্যসভা এবং বিভিন্ন যে সমস্ত অ্যাসেম্বলির যে প্রধান কর্মকর্তা রয়েছে উপরাষ্ট্রপতি সম্পর্কে যাবতীয় প্রশ্ন যেগুলি বয়স, যোগ্যতা, তো বিস্তারিত তথ্য কিন্তু এই উপরাষ্ট্রপতি সম্পর্কে সংবিধান অধ্যায়ভিত্তিক ক্লাসে কিন্তু রয়েছে। তো কাইন্ডলি তোমরা একটু দেখে নেবে, তাহলে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। তো রাজ্যসভায় সভাপতিত্ব করেন, তো আমরা জানি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হচ্ছে উপরাষ্ট্রপতি। তো অবশ্যই কিন্তু অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে উপরাষ্ট্রপতি, যে তিনি রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি, তাই তিনি রাজ্যসভায় সভাপতিত্ব করবেন। নেক্সট দেখো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশন, এই প্রশ্নটি যতটাই সহজ ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশন বিগত বছরগুলিতে কিন্তু এসছে। তো প্রথম যে নির্বাচন কমিশনার ছিলেন, তো তিনি হচ্ছেন কে? সঠিক উত্তর অপশন সি সুকুমার সেন। এই সুকুমার সেন হচ্ছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট প্রশ্ন, খিদিরপুর জাহাজঘাট কোন রাজ্যে অবস্থিত? তো দেখো বিভিন্ন যে পোর্ট, তো সেগুলি কোন রাজ্যে অবস্থিত, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে আসে। তো খিদিরপুর জাহাজঘাট এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত। সঠিক উত্তর অপশন ডি, আমাদের পশ্চিমবঙ্গে খিদিরপুর জাহাজঘাট কিন্তু অবস্থিত। নেক্সট দেখো
গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে বলেছিলেন মেরা ভারত সবচেয়ে প্যারা হয়? তো এই প্রশ্নটি কমিউনিটি পোস্টে ছিল, তো অনেকে কিন্তু বেশিরভাগ জনই ভুল অ্যান্সার কিন্তু করেছে। তো সঠিক উত্তর কিন্তু অপশন ডি আমজাদ আলী কিন্তু হয়ে যাবে। তো অনেকে কিন্তু মোহাম্মদ ইকবাল করেছ, তো মনে রাখবে যে মেরা ভারত সবচেয়ে প্যারা হয় এই কথাটি বলেছিলেন কিন্তু আমজাদ আলী। নেক্সট প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। বিগত বছর কিন্তু এসছে, কৈলাসনাথ মন্দির কোথায় অবস্থিত? তো কৈলাসনাথ যে মন্দির, তো এটি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? তো মনে রাখবে কৈলাসনাথ মন্দির হচ্ছে রাষ্ট্রকূট বংশ। তো রাষ্ট্রকূট বংশ কোথায়কার ছিল? তো অবশ্যই কিন্তু অপশন বি মহারাষ্ট্র। তো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু মনে রাখবে যে কৈলাসনাথ মন্দির মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি রাষ্ট্রকূট বংশের একটি উল্লেখযোগ্য স্থাপন। নেক্সট দেখো, উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার থেকে কিন্তু 3টে প্রশ্ন মূলত এক্সামে আসে। আবার বলছি, ম্যানচেস্টার থেকে মূলত 3টে প্রশ্ন এক্সামে আসে। একটি ভারতের ম্যানচেস্টার, আমরা জানি আহমেদাবাদ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক উত্তর কিন্তু অপশন এ কানপুর। এবং যদি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তো অবশ্যই মনে রাখবে কোয়েম্বাটুর। তো 3টে ম্যানচেস্টার কিন্তু এক্সামে বিশেষত গুরুত্বপূর্ণ। এবং নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, নদী তীরবর্তী শহর। তো এখান থেকে কিন্তু ভীষণ পরিমাণে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো কায়রো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো কায়রো হচ্ছে আমরা জানি মিশরের রাজধানী। তো মিশরের রাজধানী যেহেতু কায়রো, তো অবশ্যই কি মিশরের গুরুত্বপূর্ণ নদী আমরা জানি যে অপশন সি সঠিক উত্তর নীল নদ। তো মিশরের যে নীল নদ রয়েছে, তো মিশরের রাজধানী হচ্ছে কায়রো এবং সেটি নীল নদ নদীর তীরে কিন্তু অবস্থিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে লন্ডন শহরটি। তো টেমস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে যে লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সেক্ষেত্রে কিন্তু টেমস হবে সঠিক উত্তর এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস। তো মেসোপটেমিয়া যেটা বর্তমান হচ্ছে ইরাক, তো এটি কিন্তু অবস্থিত। ইরাক হচ্ছে এই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কিন্তু অবস্থিত এবং ইউরোপের হচ্ছে বৃহত্তম নদী ভলগা। এই 3টে প্রশ্ন তোমরা একটু নখদর্পণে রাখবে, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট দেখো, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? ভীষণ গুরুত্ব। দেখো, ইহুদিদের ধর্মগ্রন্থ সঠিক উত্তর অপশন সি জেন্দ আবেস্তা। তো ইহুদি না দিয়ে কিন্তু তোমাদের যদি পারসিক এই প্রশ্নটি আসে যে পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি, তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর জেন্দ আবেস্তা। নেক্সট দেখো, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল, তো মনে রাখবে অপশন এ সঠিক উত্তর রাজঘাট। তো রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। নেক্সট দেখো, বিজয়ঘাট। তো বিজয়ঘাট কার? তো এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী এবং গুরুত্বপূর্ণ একটি শান্তিবন। শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরু এবং শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী। তো মনে রাখবে শান্তিবন জওহরলাল নেহরু এবং শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী। এক্সাম কিন্তু আসে এবং লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, নেপালের পার্লামেন্টের নাম কি? তো নেপালের যে পার্লামেন্ট রয়েছে, তো সঠিক উত্তর অপশন ডি জাতীয় পঞ্চায়েত, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলি ইংরেজিতে হয় এবং জাতীয় পঞ্চায়েত হচ্ছে কিন্তু এই নেপালের পার্লামেন্ট, ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পঞ্চায়েত। নেক্সট দেখো, ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করা হয়? ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় সঠিক উত্তর অপশন এ 15ই জানুয়ারি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস। তো মনে রাখবে 12ই জানুয়ারি কিন্তু ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস কিন্তু পালন করা হয়। নেক্সট এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে যে 30শে জানুয়ারি। তো মনে রাখবে শহীদ দিবস, মহাত্মা গান্ধীর যে প্রয়াণ দিবস। তো এই দিনে কিন্তু ঘাতকের গুলিতে গান্ধীজি জাতির জনক তা কিন্তু হত্যা করা হয়েছিল। তো 30শে জানুয়ারি কিন্তু শহীদ দিবস হিসেবে পালিত করা হয়। আশা করি 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পেরেছ। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস, 30শে জানুয়ারি শহীদ দিবস এবং 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস এবং এই দিন কিন্তু বিবেকানন্দের জন্মদিন। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে, প্রত্যেকের প্রশ্নটিকে অবস্টার দেবে। দেখো, গোরা উপন্যাসটি কার? তো সঠিক উত্তর অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে গোরা উপন্যাসটি রচনা করেছিলেন। তো মূলত স্বদেশ এবং দেশপ্রেমের যে ভাবনা, তো এই গোরা উপন্যাসে কিন্তু তিনি বর্ণিত করেছিলেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। এছাড়াও শেষের কবিতা, ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপন্যাস, এক্সাম কিন্তু আসে। তো গোরা এবং শেষের কবিতা, ঘরে বাইরে, তো এগুলি কিন্তু একটু দেখে রাখবে, এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। শরৎচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ উপন্যাস আমরা দেখেছি পথের দাবি, ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে, মনে রাখবে পথের দাবি। বঙ্কিমচন্দ্র একটি গুরুত্বপূর্ণ উপন্যাস আনন্দমঠ। তো এই আনন্দমঠ কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নটি কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে, মনে রাখবে 1882। আনন্দমঠ 1882-তে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, স্বরাজ্য দল। এই স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো আগের দিন মক টেস্ট পর্বে কিন্তু করিয়েছি যে স্বরাজ্য দল হয়েছিল হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, এই দুজনের নেতৃত্বে কিন্তু দলটা গঠিত হয় এবং সভাপতি ছিলেন হচ্ছে চিত্তরঞ্জন দাস। এবং এটি কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর অপশন এ 1923। নেক্সট দেখো, বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন? তো বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন অপশন এ হচ্ছে সঠিক উত্তর জগদীপ ধনখড়।
নেক্সট দেখো বাকি অপশনগুলি একটু আমরা দেখে নিই। রামনাথ কোবিন্দ আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এবং রাজেন্দ্র প্রসাদ ইনি কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রথম যে স্থায়ী সভাপতি গণপরিষদের। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সাম আসে। নেক্সট হচ্ছে ওম বিড়লা, বর্তমান কিন্তু লোকসভার স্পিকার। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব